সাটল হয় যে কাজের জন্য তাকে বাইরে যেতে হবে, এবং সেখানে গিয়ে সে যখন চাপে পড়ে, সেখানে গিয়ে সে যখন অপরাধের মানে এই এনকাউন্টার করে এই ধরনের সেক্সুয়াল অফেন্স, তখন তাকে বলা হয় তুমি এসেছিলে কেন? সেটা পার্ট অফ দ্য ওয়ার্ক। আর যদি সে না যেতে চায় তাহলে তাকে সাসপেন্ড করা বা তার চাকরি চলে যাওয়ার ভয় থাকে। কাজে এটা একটা ভীষণ গোলকধাঁধার মধ্যে আমরা রয়েছি, কিন্তু অনেক সুযোগও রয়েছে সেখানে। এবং প্রত্যেক প্রতিষ্ঠানে এখন যেহেতু ইন্টারনাল কমপ্লেন্স কমিটি তৈরি বাধ্যতামূলক, এবং এই ইন্টারনাল কমপ্লেন্স কমিটির প্রায় একটা মানে প্রায় নয়, অ্যাকচুয়ালি একটা কোয়াসি লিগ্যাল স্ট্যাটাস রয়েছে। তারা নিরপেক্ষভাবে তাদের যে এনকোয়ারি সেটা করতে পারেন, তাদের যে মতামত সেটা দিতে পারেন। সেটা অনেক মেয়েকে আজকের দিনে সাহস যোগাচ্ছে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আইনগুলো রয়েছে, সেই আইনগুলো সম্পর্কে যে প্রয়োগ আমরা নিজেদের যতদিন না প্রয়োজন হয় ততদিন পর্যন্ত কিন্তু আমরা আইনের কথা জানি না। আইন প্রয়োগ করবেন একজন উকিল, ফাইন, কিন্তু আমি আইনটার কথা জানি না, সেটা কিন্তু একটা খুব ডিসএম্পাওয়ার্ড স্ট্যাটাস। এবং অনেকেই মনে করেন এগুলো মেয়েদের আইন, মেয়েদের ভালো করে জেনে রাখা ভালো। না, শুধু মেয়েদের জানতে হবে না, ছেলেদেরও জানতে হবে। জানতে হবে এই জন্য, এক নম্বর, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের সীমা কতদূর। আমার স্ত্রী বলেই তার উপার্জনের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এটা মনে করবার কোনো কারণ নেই। এবং তারা যদি সেন্সিটাইজড হন, পুরুষরা যদি সেন্সিটাইজড হন, তাহলে তারা অন্যদের সাহায্যও করতে পারবে। কাজেই আইনের প্রয়োগ হয়তো উকিলরা করবেন, তার প্রয়োগ হয়তো আদালতে হবে, কিন্তু আইনগুলোর কথা যদি আমরা না জানি, কি কি সোশ্যাল সিকিউরিটি আমাদের আছে সেগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যে থিম অ্যাক্সিলারেট অ্যাকশন, অ্যাক্সিলারেশন তো ভুলেই যান, অ্যাকশনটুকুও নিতে পারবো। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমি আশা করবো আমরা সকলে মিলে অ্যাকশন অ্যাক্সিলারেট করবো to make the world a better place for women, for human beings to live in. যদি সেখানে আলাদা করে মানবী দিবস, নারী দিবস উদযাপন করবার প্রয়োজন না হয়, যদি আলাদা করে রক্তকরবীর মূলে জল দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। অনেক ধন্যবাদ। আমাদের এই অমূল্য বক্তৃতার জন্য ম্যাডামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অনেকটা ঋদ্ধ হলাম, কিন্তু আমি আপনাদের কাছে সমাজে একটা কথার এর বিরুদ্ধে বলছি, তার জন্য ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে যে পোশাকের ব্যাপারে আমি কিন্তু শুধু শাড়ির কথা বলি, কারণ হচ্ছে শালীনতার কথা বলেছি। শালীনতার কথাটা হচ্ছে মডেস্টি, এর পোশাক এবং আচরণের ধরন, যার উদ্দেশ্য হল অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ করা থেকে বিরত থাকা। তবে এর মানদণ্ডে বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে বলা হয় যে শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলা হয়। শালীনতা মানে যে ইসরোর বিজ্ঞানীরা শাড়ি পরেছেন এটা দেখিয়েছি বলে আমি কিন্তু কিছু ভুল করিনি, কারণ শুধু শাড়ি পরাটাই শালীনতা নয়। স্বাধীনতা ডেফিনেশন বিষয়ে আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ অধ্যাপক নাসরিনকে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি আমাদের নারী দিবসের তাৎপর্য বুঝিয়ে বলেছেন। আমি আমার সহকর্মী অধ্যাপিকা ম্যাডামকে বলছি, কর্মীদেরকে, যে হয়তো কোথাও বোঝার অসুবিধা হয়েছে। আমাদের ম্যাডাম কিন্তু সেই কথাটা বলতে চাননি, আপনি যেটা বুঝেছেন। উনি সার্বিক পছন্দের কথা বলেছেন। শাড়ি না পরে পঞ্চ পোশাক পরলে স্বাধীনতা নষ্ট হয়, এটা নয়, এটাই উনি বলতে চেয়েছেন। তার বক্তব্য ছিল 1975-এ আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি, আজ 2025। এই দীর্ঘ পথ অতিক্রম করার পরেও যে আমাদের নারী দিবস পালন করতে হচ্ছে, অবশ্যই আমি মনে করি এটা আমাদের মানব জাতির লক্ষ্য। এই জেন্ডার ডিসক্রিমিনেশনের ব্যাপারে আজও যে আমাদের ভাবতে হচ্ছে, এটা কিন্তু সত্যি আমাদের নতুন করে ভাবা উচিত। আমি শুধু ম্যাডামের বক্তব্যকে সামাপ করে একটা কথাই বলবো, যে আসুন আমরা সবাই মিলে
পিতৃতন্ত্র, পুরুষতন্ত্র, নারীতন্ত্র, নারী দিবস, পুরুষ দিবস না করে মানব দিবস পালনের প্রচেষ্টা করি, তাহলে হয়তো এইভাবে একজনের অধিকার রক্ষার জন্য আমাদের বিশেষ কোনো দিন বেছে নিতে হবে না। আমরা নারী পুরুষের বিভাজন না করে, যেটা একটা বিখ্যাত বাংলা গান আমরা প্রায় শুনি, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। আমরা মানুষের অধিকার অর্জনের জন্য যদি মানুষ হিসেবে মানুষের পাশে থাকি, তাহলে মনে হয় এই দিনগুলো পালনের খুব একটা প্রয়োজন হবে না, এবং আমরা আগামী দিনে আরো সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো, যেখানে নারী পুরুষ নির্বিশেষে নিজের অধিকার, নিজের প্রাপ্তির কথা মাথা উঁচু করে বলতে পারবে, এবং সেই সুন্দর সুশীল সমাজের কথাই আমি স্বপ্ন দেখি। সকলকে ধন্যবাদ। এরপরে যিনি আসবেন সে ব্যাপারে আমাদের সঙ্গে বেশি করবেন। যদি কোনো প্রশ্ন ম্যাডামের কাছে থাকে, তাহলে আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো খুব তাড়াতাড়ি, কারণ সময় চলে যাচ্ছে। তারপরেও আমাদের দুজন প্রতিযোগিতা চিকিৎসক আছেন, তারাও তাদের কথা বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে দাঁড়িয়ে ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে পারো, উনি বলবেন, তাহলে আমরা পরবর্তী করতে পারি। ধন্যবাদ। একটা কথা বলতে আসলে ম্যাডাম যে কারণে স্বামী প্রসঙ্গটা তুলেছিলেন সেটা হচ্ছে ওই ঘটনাটা পরপর নিউজ হয়েছিল, এবং সেই নিউজে শাড়িটাকে হাইলাইট করার জন্য তার কৃতিত্বটা কেন, এবং এই যে হাইলাইট করাটা এটার মধ্যে যে ব্যক্তির আর কি দৃষ্টিভঙ্গি সেইটাকে প্রকাশ করা, সেই কথাটা বলতে চাই। উনি শাড়ি পরার জন্য শাড়ি পরার ব্যাপারে বলেনি, দৃষ্টিভঙ্গিটা যে ব্যাপারটা যে তার সাইন্টিস্ট তার কৃতিত্বটা বড় নয়, শাড়ি পরার জন্য দেখা হয়, এই দৃষ্টিভঙ্গিটা দিচ্ছি না, সেইটা বলছে। আমি কিছু কোনো প্রশ্ন আছে ম্যাডামের কাছে? নমস্কার, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। আমি বিশেষ কিছু বলবো না, নতুন এবং কিছু শুধু দুটো আপনার কাছে কোশ্চেন যদি দুটো অ্যাড করা যায় আমাদের স্টুডেন্টদের কাজে লাগবে বলে আমার মনে হয়। তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে ওদেরকে একটা কথা এটা বলার ক্লাসেও বলেছি যে অনেকে হয়তো আমরা এটা জানি বা অনেকে জানি না, নারীবাদ এই কথাটা উদ্ভব কিন্তু প্রথম দুটো দিক থেকে হয়েছিল। একটা ক্লিনিক্যালি হয়েছিল 1871 সালে, সেখানে বলা হতো যেসব পুরুষদের প্রজনন অঙ্গ বা যৌনাঙ্গ যথাযথভাবে বিকশিত হয় না, তাদেরকে সেই পুরুষদের মধ্যে নারীভাব ফুটে ওঠে বলে তাদেরকে নারীবাদের একটা অংশ বলা হতো। ঠিক তার 1 বছর পর 1872 সালে আরেকজন ফরাসি সমাজবিজ্ঞানী তিনি আবার বলছেন তথাকথিত ব্যভিচারী, এটা নিয়েও সংশয় রয়েছে, ব্যভিচার কেন বা কার চাহিদা মেটানোর জন্য ব্যভিচারী চাহিদা আছে বলে সে ব্যভিচারী হচ্ছে, সেটা আলাদা আলোচনা চাই। তো সেখানে বলা হচ্ছে যেসব নারীদের মধ্যে ওই যে একটু তথাকথিত সমাজের বেড়াজাল থেকে ভেঙে বেরিয়ে যাওয়া যৌন কোনো দিক থেকে, তো সেটাকে নারীবাদ বলা হচ্ছে। তো এই ব্যাপারগুলো দেখে আগের দিন আমরা একটা আলোচনায় সেটা বলছিলাম, এটা ম্যাডাম খুব সুন্দর করে বললেন যে নারীবাদ হতে গেলে প্রথমে আমাকে ওই কি বলবো পুরুষদের মধ্যে ভাবনাটা জানাতে হবে যে আমি হিউম্যানিস্ট হতে গেলে আগে আমাকে ফেমিনিস্ট হতে হবে, কারণ ওই যে আমরা সমাজের অর্ধেক অংশ হিসেবে একটা জিনিস। আরেকটা যেটা আমার মনে একটা অভিজ্ঞতা জানি একটা কতটা কি কাজে লাগবে। তো ম্যাডাম বলছি কি যখন বলেছে ইকো ফেমিনিজম খুব সুন্দর একটা ধারণা চলছে, তারও অনেক আগে থেকে ইন্ডিয়াতে তার উদাহরণ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার গবেষণার কাছে, সুন্দরলাল রঘুনাথ। তো 1956 সালে তখন তারা বিয়ের জন্য মাত্র দুজনেই ঠিক করেছিলেন যে 50 টাকা করে দিলে তবেই আমি বিয়ে করবো। 2 নম্বর, সেখানে উনি বলেছিলেন যে আপনি যদি আমার কথা মতো রাজনীতি ছেড়ে সমাজসেবা অংশগ্রহণ করতে পারবেন তবেই আমি আপনাকে বিয়ে করবো। তো এই উদাহরণগুলো খুব সুন্দর এবং আগামী দিনে আমাদের স্টুডেন্টদের কাছে যাবে, এবং আমরা খুব সৌভাগ্যের ইয়ে হলাম যে ম্যাডাম এত সুন্দর করে আমাদের কাছে এসেই ব্যাপারগুলো স্টুডেন্টের সামনে উপস্থাপন। ধন্যবাদ।